নওশাদ হেরার হাতটা শক্ত করে চেপে ধরল। হেরা, আমরা মানুষরা খুব অসহায় একটা প্রাণী। আমরা সৃষ্টির সেরা জীব হলেও কি হবে, আমাদের চেয়ে বেশি অসহায় আর কোনো প্রাণী নেই। কারণ কি জানো, আমাদের ভিতরে কষ্ট আছে, আমাদের ভিতরে প্রিয়জনকে হারানোর ভয় আছে, আর আমরা আশা করি, স্বপ্ন দেখি। এসব কি আমাদের অসহায় করে দেয়, আমাদের দুর্বল করে দেয়? ঠিক বলেছেন আপনি। আমরা আমাদের প্রিয়জনকে হারিয়ে বছরের পর বছর কষ্ট থাকি, আর কোনো প্রাণী থাকে না। তারা কিয়ৎক্ষণ পর প্রয়োজন জীবনকে এগিয়ে নেয়। হেরা, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মানুষ না হয়ে পাখি হলে ভালো হতাম, কষ্ট কম থাকতো। হেরা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওদেরও কষ্ট আছে হয়তো, থাকলেও বেশিক্ষণ স্থায়ী না। হেরা পৃথিবীর কঠিন রূপ মানুষ ছাড়া আর কেউ সবচেয়ে বেশি অনুভব করে না। একদিন মরে যেতে হবে, এটা মানুষের ছাড়া অন্য কোনো প্রাণী হয়তো জানে না। আমরা মানুষরা সেই সত্যটা খুব যত্ন করে ভুলে থাকি। হেরা নওশাদের সব কথা বুঝতে পারছে না, যদিও তবু নওশাদের কথাগুলো শুনতে ওর ভালো লাগছে। মন থেকে অজানা ভয়টা কমে যাচ্ছে। হেরা, আল্লাহ যাকে সুস্থ করে তুলতে চায় তার কোনো চিকিৎসা প্রয়োজন হয় না, আবার যাকে পৃথিবী থেকে নিয়ে যেতে চায় পৃথিবীর কোনো চিকিৎসা আয়োজন তাকে আটকে রাখতে পারে না। তোমার নানা ভাই আমাকে কোনো চেষ্টাই করার সুযোগ দেয়নি। আমি খুব চেয়েছিলাম ওনাকে ঢাকা এনে চিকিৎসা করাবো, তারপর এখানে আমাদের কাছে রাখবো, কিন্তু কিছুই করার সুযোগ দেয়নি তিনি আমাকে। হেরা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নওশাদের দিকে। মানে? স্যার নেই হেরা, রাত 3টার দিকে স্যার চলে গেছেন। নওশাদ ভেবেছিল হেরা খবরটা শুনে হয়তো চিৎকার করে কাঁদবে, কিন্তু হেরা তাকিয়ে আছে ওর দিকে, কিছুই বলছে না। তুমি আমার কথাটা বুঝতে পেরেছ? তুমি আর আমি সকাল হলেই কুষ্টিয়া যাব, ঠিক আছে? গিয়ে আর কাকে দেখব বলুন? আমার জন্য তো কেউ অপেক্ষা করেনি। আমার জীবনের একটা পার্ট ক্লোজ হয়ে গেছে, তাই না? আমার জন্য ভাবে, আমাকে ভালোবাসে এমন কেউ রইল না পৃথিবীতে। নওশাদ হেরাকে জড়িয়ে ধরল শক্ত করে। হেরা, এভাবে বলো না, জানো এতটুকু ছোট যখন আমি তখন নিজের কাছে নিয়ে এসেছিল। নানা ভাই হাত ধরে অক্ষর শিখিয়েছে, পড়তে শিখিয়েছে, নিজের হাতে খেতে পারতাম না, মুখ তুলে খাইয়ে দিয়েছে। এরকম শীতের রাতে বুকে জড়িয়ে ধরে ঘুমাতো। আমার ছোট ছোট হাতগুলো নিজের গায়ে ওমে গরম করে দিত। রাতে ভয় পেলে ঘুম ভেঙে গেলে সুরা পরে ফু দিয়ে দিত। স্কুলে ক্লাস নেওয়ার সময় আমি সঙ্গে সঙ্গে থাকতাম। নানার বাবা আদর পায়নি, নানা ভাই আমাকে বাবার আদর, নানার আদর, মা চলে যাওয়ার পর মায়ের আদর দিয়েছে। আমার এমন কপাল, যন্ত্রণা আর দুশ্চিন্তা ছাড়া জীবনে কিছুই দিতে পারিনি নানা ভাইকে। নওশাদ নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে আছে হেরাকে। হেরা নওশাদের বুকে ব্যাকুল হয়ে কাঁদছে। আমরা ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বের হয়ে যাব। কেমন? কোথায়? আর গিয়ে কি করব? তুমি শেষবারের মতো তোমার নানাকে দেখবে। না, যে চোখ আমাকে দেখে শান্তি পাবে না তার কাছে গিয়ে আর কি লাভ বলুন? আমি চেয়েছিলাম একটু শান্তি দিতে নানা ভাইকে, সেটা যখন আর সম্ভব না, এখন নানা ভাইয়ের মতো আমি আর ওখানে যাব না। দেখবে না, থাক, জীবিত মুখটা আজীবন আমার চোখে ভেসে থাকুক। ঠিক আছে, তুমি যা চাইবে। হেরা কাঁদছে। নওশাদ ওকে বাধা দিচ্ছে না, কাঁদুক, কেঁদে কেঁদে হালকা হোক। সারা রাতেই হেরা কাঁদছে। সকালে ননাস থেকে শুরু করে নিশাল বাড়ি প্রত্যেকটি মানুষ ওকে সান্ত্বনা দিচ্ছে। নওশাদ আজ আর অফিসে যায়নি, হেরার পাশে বসে আছে। হেরা অনেক ভেঙে পড়েছে। স্বাভাবিক যে মানুষটা তাকে আলগে রেখেছে, জীবনে সব কিছু শিখেছে, পরম মমতা জড়িয়ে থেকেছে, তাকে এজন্য এরকম কষ্ট হওয়া কথা। দুপুরের দিকে হেরা নওশাদের উদ্দেশ্য করে বলল, আমার জন্য আপনি বাসায় বসে রইলেন, কত কাজ থাকে আপনার, আজ সবচেয়ে জরুরি কাজ তোমার পাশে থাকা। হেরা নওশাদ বাকি দিনটুকু হেরার কাছে বসে রইল। হেরা শরীরও খারাপ করছে, কান্নাকাটি করে সর্দি কাশি শুরু হয়ে গেছে ওর। দুপুরের দিকে ঘুমাচ্ছে যখন নিশাল দরজা নক করলো। নওশাদ ইজি চেয়ারে শুয়ে আছে। আসবো পাপা? এসো। কি অবস্থা আন্টি? ঘুমাচ্ছে এখন, অনেক কান্নাকাটি করেছে। সোফায় ঘুমাচ্ছে কেন? নওশাদ এর দিকে উত্তর দিয়ে ভাবছে, থাক, ও যেখানে ভালো
লাগে ঘুমাক। তুমি কি বিথির বাসা থেকে এসলে? হ্যাঁ বাবা, বসি নাই বেশিক্ষণ, লাঞ্চ করতে চলে এসেছি। আন্টির জন্য মন খারাপ লাগছিল। নওশাদ ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলেটার মনটা নরম স্বভাবে। হেরার কষ্ট দেখে খারাপ লাগছে ওর। যাও রেস্ট নাও বাবা, তোমার আন্টি উঠলে এসে কাছে ওর ভালো লাগবে। ঠিক আছে, আমাকে ডেকো। 2 দিন। হেরা সারাক্ষণ সোফায় কমফোর্টার গায়ে জড়িয়ে পড়ে রইল। আনানের মা ওর মাথায় চুল আশ্রে দিচ্ছে, পাশে বসে গল্প করছে। বুবু এসে আদর করে যাচ্ছে। কিছুক্ষণ পর পর এক সন্ধ্যায় 2 দেবর ও বৌদের নিয়ে এসে হাজির হয়েছে। যতটা না হেরার জন্য, তার চাইতেও বেশি তাদের বড় ভাই আর বোনের সামনে দায়িত্বটা পালন করছে সেটা দেখিয়ে গেল। সুমনা এসেছিল। রেজন কক্সবাজার গিয়েছে হোটেলে কাজ দেখতে, তাই সুমনা একাই এসেছে। রাতে নওশাদ জোর করে হেরাকে রুম থেকে বের করলো। লিভিং রুমে গিয়ে পাশে বসিয়ে বুবু আর নিশালের সঙ্গে গল্প করলো। ডিনারের পর রুমে বসে হেরার দিকে তাকিয়ে বলল, হেরা, এভাবে তুমি চুপচাপ থাকলে আমার ভালো লাগে না। হেরা নওশাদের দিকে তাকিয়ে আছে। ওর চোখ বেয়ে পানি পড়ছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমি জানি তো। জানো হেরা, প্রিয় মানুষ চলে গেলে সবচেয়ে কষ্ট কখন হয়? দেখতে ইচ্ছে করলে চেহারাটা মনে করা যায় না। যখন আমি এই ঘরে সব জায়গায় গীতিকে আজও দেখি, মনে হয় এই তো বেডের ওই পাশটায় শুয়ে থাকতো, সোফার ওইখানটায় বসে পেপার পড়তো, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতো। কিন্তু ওর মুখটা ঝাপসা দেখি। মানুষ আর অন্য প্রাণীদের মধ্যে পার্থক্য কী জানো? প্রাণীরা বুঝে যায় যে মরে যাবে কয়দিনের মধ্যে, কিন্তু মৃত্যুর পথযাত্রী মানুষও বুঝে না ঠিক সময়টা। মানুষ বাঁচতে চায় খুব। যেদিন গীতি চলে গেল, আমি কি করে জানতাম আমার সকালটা যেন শুরু হলো, রাতটা শেষ হবে কেমন? জানতাম না, বুঝলে। প্রতিদিনের মতো অফিসের জন্য রেডি হচ্ছি। ও এসে আমার পাশে দাঁড়ালো। আমার খুব মনে আছে। আমাকে বলো, তোমাকে খুব সুন্দর লাগছে নওশাদ। আমি হেসে বললাম, তুমি ভয় পেও না, আমি অন্য কোনো মেয়েকে দিকে তাকাবো না। ও হাসতে হাসতে বলো, সে আমি জানি। তোমাকে ইদানিং তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে সারাক্ষণ নওশাদ। আমি বললাম, তাহলে এক কাজ করো, অফিসে না যাই, বসে থাকি তোমার সামনে। তা কি হয়? যাও, কালকে লন্ডনে যাবে, কত কাজ অফিসে তোমার। আমি বারবার বলেছি চলো গীতি, তুমি গেলে না। ও বলল, নিশালের এক্সাম সামনে, পরে বার যাব, বের হয়ে যাব। এখানে টেবিলটার কাছে আমি ল্যাপটপটা নিচ্ছি। আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি ঘাড় ঘুরিয়ে বললাম, কি ব্যাপার, সূর্য উঠল কোন দিক দিয়ে আজ? যে আজকে আমি করি সব সময়। ও বকা খাই, বুড়ো হচ্ছি, কিন্তু রোমান্স কমে না। বলে, আজ আপনার কি হলো? ও বলল, খুব ইচ্ছে করছে তোমাকে একটু জড়িয়ে ধরি। জানো হেরা, ওই শেষবারের মতো আমাকে জড়িয়ে ধরছিল ও। গীতি সব সময় আমি বের হওয়ার সময় গাড়ি পর্যন্ত যেত না। ডাইনিং টেবিল থেকে আমি আসছি বলে চলে যেতাম। সেদিন ও গাড়ি পর্যন্ত এসেছিল। আমি তাকিয়ে দেখি মুখটা শুকনো হয়ে তাকিয়ে আছে। প্রতিদিন লাঞ্চ করার সময় আমি ফোন দিতাম, খেয়েছি কিনা খোঁজ নিতাম। সেদিন খুব ব্যস্ত ছিলাম, কোনো ফোন দেইনি। আমি মনে করতে পারি না সেই দিন আমি লাঞ্চ করেছিলাম কিনা। তারপর সন্ধ্যায় ফারহান ফোন দিল, হসপিটালে ছুটে গেলাম। আমি জানতাম না, কল্পনাও করিনি গিয়ে দেখব সাদা একটা চাদর দিয়ে মুখটা ঢাকা সেই মানুষটার কে, যাকে সকালে এইখানে জড়িয়ে ধরে আদর দিচ্ছি। শান্ত হয়ে শুয়ে আছে হসপিটালের বেডে। হেরা নওশাদের হাতটা ধরলো, ঘাড়ে মাথাটা রাখলো। তারপর কত রাতের পর রাত আমি বসে থেকেছি, গীতির নাম ধরে ডেকেছি, একা একা কথা বলেছি গীতিকে কল্পনা করে। নিশালের রুমে ছুটে গেছি, ওর মুখটা দেখে তাকিয়ে থাকতাম, মনে হয় গীতিকে দেখছি। প্রিয়জন চলে গেলে তার সঙ্গে কাটানোর সুন্দর সময়গুলো মনে পড়লো, সেটা কষ্ট দেয়। তাই বলছি, তোমার কষ্টটা আমি জানি, বুঝি। হেরা নওশাদের চোখে পানিটা মুছিয়ে দিল। একটা কথা বলতে তোমাকে খুব ইচ্ছে করছে হেরা। জি বলুন। ওই দিন বলেছিলাম না তোমাকে আমি, এখন আমার বেঁচে থাকার কারণ একমাত্র নিশাল।
শুধু একা নিশালের জন্য না, আমি এখন তোমার জন্য বাঁচতে চাই। তোমার সঙ্গে অনেক দিন সুখে দুঃখে বেঁচে থাকতে চাই। তোমাকে কষ্ট পেতে দেখলে আমার খুব খারাপ লাগছে। প্লিজ তুমি আর কষ্ট পেও না। তোমার নানা ভাই তোমাকে এভাবে দেখলে নিশ্চয়ই খুশি হতেন না হেরা। চোখের পানি ফেলতে ফেলতে বলো, খুব একা লাগছে। মনে হচ্ছে এই পৃথিবীতে আমাকে ভালোবাসতো, আদর স্নেহ করতো একটা মানুষ, সে আমার নেই। হীরা, আমি আছি, তারপর তোমার একা লাগছে? আর আমার উপর কি তোমার বিশ্বাস নেই? আছে। নওশাদ মুখ ফুটে বলতে পারল না। এ পৃথিবীতে তোমাকে ভালোবাসে, আরও কেউ তোমার পাশে আছে। হেরা নওশাদের কোলে মাথা রেখে শুয়ে চোখ মুছছে। গান শুনবে হেরা? আপনি গাইবেন? হ্যাঁ, গাইব না? আর কেউ গাইবে? আমরা শুনবো। নওশাদ মোবাইলে গান চালু করলো। বেঁচে থাকার জন্য, দুহাত রাখার জন্য, অভিমানের জন্য। 4 দিন পরও হেরা চুপচাপ হয়ে আছে, একেবারে শান্ত। দুপুরে নিশাল লাঞ্চের সময় ওকে ডাকতে রুমে দরজা এসে দাঁড়ালো। দরজা খোলা। হেরা সোফায় শুয়ে আছে, কম্বল গায়ে। আন্টি তুমি খাবে না? হেরা উঠে বসলো। খেতে ইচ্ছে করছে না। তুমি সোফায় শুয়ে আছো কেন? বেডে আরাম করে ঘুমাও। ওই দিন ও দেখেছি সোফায় ঘুমিয়ে আছো। সোফায় কেউ ঘুমায়? এত বড় বেড থাকার পরও? হেরা বলল, আমার এখানে ভালো লাগছে। তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। পরে কেন? আমার সঙ্গে এখনই চলো। ইচ্ছে করছে না। তাহলে তোমার সঙ্গে? তুমি যখন খাবে তখন খাবো। ও মা, সে কি কথা? তোমার খিদে পেয়েছে? তুমি খেয়ে নাও না প্লিজ নিশাল। সেরকম কিছু না। তুমি সারাক্ষণ মন খারাপ করে আছো। দেখো সবাই কেমন চুপচাপ করে আছে। বাসাটা একদম চুপ হয়ে আছে। পাপাও চুপ হয়ে আছে। মন খারাপ পাপারও। অনেক খারাপ লাগছে বুঝলে। শুধু মনে পড়ে যাচ্ছে নানা ভাইয়ের সঙ্গে কাটানো সময়গুলো। স্বাভাবিক, একদিন দেখবি সব তুমি ভুলে যাবে। আমি যেমন ভুলে গেছি মাম্মার সঙ্গে কাটানো সব ঘটনা। এখন শুধু হালকা ঝাপসা কিছু মনে আছে। কিছু মনে থাকবে না নিশাল, থাকবে অনেক কম। তোমার পাপা বলছিল প্রিয়জনের চেহারা নাকি ঝাপসা হয়ে আসে। তুমি উঠো আন্টি, খেয়ে ওষুধ খাও। তোমার নাকি ওষুধ খেতে হচ্ছে? কে বলল তোমাকে? আনারের মা বলল। ওষুধ সকালে খেয়েছি, তারপর রাতে খাবো আবার। না খাও, চলো রুম থেকে বের হও। তোমাকে মন খারাপ করে বাসার সবাই মন খারাপ করে ঘুরছে। আনারের মা, পারুল, বউ সবাই গিয়ে দেখো। সবচেয়ে বেশি তো পাপার মন খারাপ। আজ তো ব্রেকফাস্ট না করে অফিসে চলে গিয়েছে। আনার মা বলল, তাই নাকি? এটা কেমন কথা? তুমি এক কাজ করো, পাপাকে কল দাও, হয়তো লাঞ্চও না করে থাকবে। ফোন দিব? নিশাল মোবাইলে পাপার নাম্বার ডায়াল করে মোবাইল এগিয়ে দিল। নাও, রিং হচ্ছে, কথা বলো। আমি ডাইনিংয়ে যাচ্ছি, তুমি এসো। নিশাল মোবাইল হীরার হাতে দিয়ে বের হয়ে গেল। ওপাশে ফোন রিসিভ করে নওশাদ বলল, হ্যালো নিশাল, আমি হীরা। কি অবস্থা তোমার? আপনি ব্রেকফাস্ট না করে অফিসে চলে গিয়েছেন? ইচ্ছে করছে না। এখন লাঞ্চ করেছেন? না, এখনও করিনি, দেখি করব। তুমি তো কোনোটাই করনি। ইচ্ছে করছে না আমারও। ভালো, এভাবে না খেয়ে মুখ লুকিয়ে কান্নাকাটি করলে কি সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে? হেরা চুপ হয়ে আছে। তাহলে তো গত 6 বছর আমার উচিত ছিল সারাক্ষণ কান্নাকাটি করে না খেয়ে জীবন শেষ করে দেওয়া। আর নিশাল তো ছোট্ট শিশু ছিল। ও কি উচিত ছিল না মা যাবার পর? আমি চেষ্টা করছি কিন্তু পারছি না কেন জানি। তুমি কোনো চেষ্টাই করছো না। এভাবে কান্নাকাটি করলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট হয় হীরা। এখন তুমি কি করবে সেটা তুমি জানো। আমার তোমাকে এভাবে পড়ে আছো দেখতে ভালো লাগছে না। কালকে খেয়াল করলাম সারা শরীর খালি করে, কোনো গহনা নেই, একদম শূন্য হয়ে পড়ে আছো তুমি। সরি বলো না। তুমি স্বাভাবিক হয়ে গেছো, সেটা হলেই খুশি আমি। চেষ্টা করব, ঠিক আছে? এখন যাও, খাওয়া দাওয়া করো। আপনিও খেয়ে নিন।
আর বাসায় কখন আসবেন? আসবো, একটা সেমিনার যেতে হবে, সেটা অ্যাটেন্ড করে চলে আসবো। আচ্ছা রাখছি। হেরা ফোন কেটে চোখ মুখে পানি দিয়ে এলো। চুল ঠিক করলো, খুলে রাখা চুড়ি, চেন, কানের দুল সব পরল। মনে মনে ভাবছে, আমার জন্য সবাইকে কষ্ট দেওয়া তো কোনো মানে নেই। যে মানুষটা তাকে এত কিছু দিল জীবনে, সে মানুষটার জন্য আর একটা মানুষ তাকে এবং তার নানাকে এত সম্মান দেয়, সে মানুষটাকে কষ্ট দেওয়ার অধিকার নেই তার। দুপুরে নিশালের সঙ্গে লাঞ্চ করে মেয়েরা লনে গিয়ে বসলো। বিকেলে একটু রোদ পড়তে লনে গায়ে একটা চাদর পরে সে রোদে এসে বসলো। সে মাথায় ঘোমটা টেনে নিল। কানে হালকা বাতাস ঢুকলে আবার ঠান্ডা লেগে যায় ওর। এখন নওশাদের সঙ্গে এক ঘরে থাকে, ওর কাশির জন্য বারবার ওনার ঘুম ভেঙে যায়। মানুষটা প্রতিবার ঘুম ভেঙে গেলে রাতে উঠে এসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। গতকাল রাতে একবার তার কপালে চুমু খেয়েছে। হেরা জেগেছিল, কি যা ভালো লেগেছে তা, কিন্তু সে একটু নড়াচড়া করেনি। তারপর সারা রাত হেরা বারবার ঘুম ভেঙে গেছে, মনে হয়েছে এই বুঝি নওশাদ আবার ওর কাছে এলো। আনারের মা এসে পাশে দাঁড়ালো, হাতে ট্রেতে করা চা নিয়ে। কিছু বলবে? আম্মা চা খাবেন? আদা চা দেই আপনারে? বানিয়ে যখন নিয়ে এসেছো তখন দেও খাই। আপনার ঠান্ডা লাগছে তো আদা চা অনেক আরাম দিবে, নেন। হেরা চায়ের কাপে হাত দিয়ে আস্তে আস্তে চুমুক দিল। তোমার স্যার সকালে না খেয়ে গেছে শুনে খারাপ লাগছে আমার। হ্যাঁ স্যার তো যেদিন থেকে কান্নাকাটি করছেন ঠিক মতো খায় না, একটু খাবার নেয়, নাড়াচাড়া করে খাইয়ে দেয়। স্যার মনে বেশি যখন খারাপ থাকলে খাইতে পারে না। ওনার মনও খারাপ জানি, আপনি মন খারাপ কইরা আছেন তাই স্যার কষ্ট পাইতেছে। আম্মা একটা কথা কই, না হয় তো হওয়ার আগে আপনি এই আপনার নানার জন্য দোয়া করবেন আর মনটা শক্ত করেন। আপনার নানা কি এমন মুখ দেখলে খুশি হতো কন? না তাহলে স্যারের জন্য, বিশাল ভাইয়ের জন্য মন শক্ত করবেন। আম্মা ভাইয়া আপনার জন্য মন খারাপ কইরা ঘুরতেছে। আমাকে বলছে আন্টিকে দেখে কষ্ট হচ্ছে খুব, আপনার কত পছন্দ করে, বুঝছেন আম্মা? হ্যাঁ বুঝেছি। আচ্ছা এলিন নাহিন কবে আসবে? নিজের মা বাপের কাছেই গেছে, কয়দিন তো থাকবেই। ওরা থাকলে বাসাটা ভরা ভরা লাগে। বুবু ও গ্রামে বাড়ি গেছে, আমার খারাপ লাগছে। আপনার একবার দাদার ঘর যাইয়েন, আপনার কথা জিজ্ঞেস। দাদা ঠিক আছে, আমি যাই, আপনার রুমটা গুছিয়ে দিই। আনারের মা যাওয়ার একটু পর অফিস থেকে বাসা ফিরে এলো। অফিসের গাড়ি নামিয়ে দিয়ে গেল। হেরাকে লনে বসে থাকতে দেখে ওর সামনে এসে দাঁড়ালো। কেমন আছেন আপনি? জি ভালো। হেরা সঙ্গে কম কথা কয় সোয়েব। কেন জানি সোয়েবকে দেখলে চুপচাপ হয়ে যায় হেরা। মামা আপনার নানা আপনাদের চেয়ারম্যানকে দিয়ে আপনার স্কুলে দোয়া মাহফিল পড়িয়েছে, সমস্ত গ্রামের লোকজনকে এসেছিল। চেয়ারম্যান এর কাছে টাকা পাঠিয়ে দিয়েছে আমি নিজে, তাই আমাকে উনি তো কিছু বললেন। হেরা খুব অবাক হলো। মামা এমনই, এখানে একটা এতিমখানা আছে, মামার টাকায় চলে, সেখানে বাচ্চাদের স্পেশাল খাবার দিতে বলেছে আগামী শুক্রবার। হেরা সোয়েবের কথা শুনে নওশাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা নুয়ে যাচ্ছে। উনি কোথায় এখন? মামা একটা সেমিনার হোটেলে রিডিসনে গেছে। কখন আসবে জানেন? সেমিনার শেষ করে চলে আসবেন। আজ হয়তো বর্গ যাবে না, আমাকে কিছু বলেনি। আপনার শরীর খারাপ ছিল, এখন কেমন? জি ভালো। সোয়েব হেরার দিকে তাকিয়ে আছে। সে খেয়াল করছে মামি তার দিকে না তাকিয়ে কথা বলছে সবসময়। ওর দিকে চোখ তুলে কথা বললে কি সমস্যা সে বুঝে না। নিশাল সোয়েবকে দেখে ছুটে এলো। ভাইয়া তুমি কখন এলে? এই তো মাত্র। তোমার কি খবর? আমি রুমে ছিলাম, ওপর থেকে দেখলাম আন্টি একা বসে আছে এখানে, তাই আন্টির কাছে আসলাম। হেরা ঘাড় ঘুরিয়ে নিশালের দিকে তাকিয়ে তারপর হাত বাড়িয়ে নিশালের হাতটা ধরল। থ্যাঙ্কস বাবা, তুমি আমাকে নিয়ে ভাবো, আমার খুব ভালো লাগে দেখে। নিশাল হাসলো। তোমরা এখানে বসো, আমি রুমে যাই, একটু শুয়ে থাকবো, ঠান্ডা লাগছে খুব। আজ বাহিরে রোদ থাকলে কি হবে, বাতাস প্রচণ্ড।
তুমি রেস্ট নাও আন্টি। হেরা উঠে এলো দোতলা। নিশাল শোয়েবের সঙ্গে ব্যাডমিন্টন খেলার প্ল্যান করছে। বাসার পিছনে ব্যাডমিন্টন এর কোর্ট করে আছে। দুজন হেঁটে সেদিকে চলে গেল।